সকাল থেকে ফারজাদ ব্যস্ত। দৌড়াদৌড়ির মাঝে সকালের খাওয়াটা হয়ে ওঠেনি তার। বেলা 11টা বেজে গেছে। ডেকোরেটরের কাজ প্রায় শেষের দিকে। ফারজাদ সেদিকেই তদারকি করছে। বাঁশ, খুঁটি কোথায় কোনটা গাড়বে, কয়টা টেবিল বসবে এসবের জন্য ছোটাছুটি তার ভালোই করতে হচ্ছে। লাবণ্যকে বসিয়ে রাখা হয়েছে উঠানের একপাশে চেয়ার পেতে। ভাবিরা ঘিরে ধরে মেয়েটার নখ কেটে দিচ্ছে, তো কেউ পাশেই বসে হলুদ ও মেহেদি পাতা বাটছে। ফারিন ও ফিরোজা বরপক্ষে লোকদের জন্য বিভিন্ন রকমের খাবার তৈরি করতে বসেছে চুলোয়। ভেতরে সিলিন্ডার গ্যাসে আরও সব রান্না বসানো হয়েছে। হাসিয়া মেজে পূর্ণ আশপাশের মাঝে সজল চোখে তাকিয়ে আছে লাবণ্য ফারজাদের দিকে। না না, তার আফসোস নেই। সে আর ফারজাদকে চায় না, তবে কোথাও যেন ছিঁড়ে যাওয়ার যন্ত্রণা হচ্ছে তার ভেতরে। মায়ার বাঁধন ছেঁড়ার যন্ত্রণা বুঝি। এতদিন যে পুরুষটাকে যত না নিভৃতে বুকে পুষে রেখেছিল মেয়েটা, সেই পুরুষটিকে চিরতরে মুক্ত করে দেওয়ার সময় বুঝি ঘনিয়ে এল। কোনো পাখিকে খাঁচায় বন্দি করে রেখে তাকে রোজ দানাপানি খাওয়াতে খাওয়াতে যে অভ্যাস, মায়া, টানটা জন্মে, সেই পাখিটি খাঁচা ভেঙে পালালে বা কোনো কারণে তাকে নিজ হাতে খাঁচা ভেঙে মুক্ত করলে যে সুচাল ব্যথারা আন্দোলনে লিপ্ত হয়, আজ লাবণ্যর তাই হচ্ছে। আজকের পর থেকে আর কোনোদিন এই পুরুষটির দিকে মনের নরম টানে তাকানো হবে না, আর কখনো তাকে পাওয়ার অভিলাষ করা হবে না, আর কোনোদিনই তাকে একদিন চেয়েছিলাম এ কথা স্বীকার করার সুযোগ থাকবে না। মনের গহীনে দাফন হয়ে যাবে এই ব্যর্থ চাহিদাটুকু। ভেবে বুকটা হাহাকার করে উঠল, যেন মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে পানির অভাবে প্রাণটা বেরিয়ে যাওয়ার পূর্বে কোনো বেদুইনের যেমন জীবনের প্রতি একটা মায়া অনুভব হয়। মনে হয় আজ একটু পানি পেলে হয়তো বেঁচে যেতাম, আর কিছুদূর হাঁটতে পারতাম এই তপ্ত মরুতে। উহু, তপ্ত তবে মরু নয়। এ যে প্রেমের মতো প্রবাহমান অনুভূতি, তাই এটা সমুদ্র সরোবর। এ হল তপ্ত সরোবর। অথচ লাবণ্য চায় না আর। এই পুরুষটিকে আর চায় না। সে ভাগ্যে বিশ্বাসী, তার জন্য ভালো কিছু আছে। সে এই অনুভূতিটাকে ভালোবাসা বলতে চায় না। চোখ ফিরিয়ে নিল। হাতের মেহেদি শুকিয়ে গেছে প্রায়। সেদিকে তাকিয়ে রইল ক্ষণকাল। দুহাত ভর্তি মেহেদি, বেশ কয়েক ঘন্টা বসে থেকে একঘেয়েমি লেগে গেছে, তবুও কিছু করার নেই। কয়েকটা দিন এভাবেই বিরক্তিকর পরিবেশে কেটে যাবে। মূর্তির মতো বোঝাই বোঝাই কাপড়চোপড়, গয়না, সাজ শরীরে ঝুলিয়ে বসে থাকতে হবে। সে চারদিকে তাকিয়ে দিজাকে খুঁজল। মেয়েটার অভিমান খুব প্রকাশ্য। লাবণ্য হাসল মনে মনে। পাগলি মেয়ে, বয়সটা এখনো পরিণত হয়নি। নিজেকে সামলে নিতে কষ্ট হচ্ছে খুব পাগলিটার। নিপাকে ডেকে বলল, দিজাকে ডেকে আনতে। নিপা ঘুরে এসে বলল, দিজা আপু তোমার ঘরের বারান্দায় বসে মেহেদি লাগাচ্ছে হাতে। লাবণ্য বুঝতে পারে, যাতে কেউ বিশেষ করে দিল রুবা ফুফু সন্দেহ না করতে পারে, তাই এই প্রচেষ্টা মেয়েটার। ফারিন বলে উঠল, সকলে এইখানে মেহেদি লাগাইতেছে, ম্যাডাম একা একা ভাব ধরছে কেন? যা যাইয়া বল, আমি ডাকতেছি। না আসলে কান ধরে টেনে নিয়ে আসব। কিছুক্ষণ পর দিজা এলো। মুখে তার কৃত্রিম হাসি ঝুলে আছে, যা লাবণ্য ছাড়া সকলকে ধোঁকা দিতে কার্যকরী। ফারজাদকে বাগান থেকে ধরে বেঁধে টেনে নিয়ে এলেন আজাদ সাহেব। খিস্তি ঝাড়ছেন বিনা থেমে। দামড়া ছেলে, সকাল থেকে না খেয়ে লেগেছে কাজে। এত বড় ব্যাটা ছেলের পিছনে খাবার নিয়ে দৌড়ানো সাজে এখনো? ফারজাদ বিরক্তিতে চোখমুখ জড়িয়ে আছে। আজাদ সাহেব একটা চেয়ারে জোর করে বসিয়ে এক লোকমা খিচুড়ি মুখে তুলে দিল ন। দৃশ্যটি উপস্থিত সকলকে মুগ্ধ করে। বাবা ছেলের আত্মিক সম্পর্ক বোধ হয় একেই বলে। বয়স এখানে আসলেই কেবল সংখ্যা। বাপমায়ের কাছে আবার সন্তান বড় হয় নাকি? সারাদিন এই ফারজাদ সকলের সাথে খিটখিট করবে, বিশেষ করে বাপমায়ের সাথে। দিন শেষে বাপমা যেমন এই গোমরামুখতে বেজায় দুর্বল,
তেমন ফারজাদের ক্ষমতা নেই এই দুটো মানুষকে এড়িয়ে চলার। ফারহানা বেগম ভেতর বেরিয়ে এসে দেখলেন আজাদ সাহেব শুকনো খিচুড়ি খাওয়াচ্ছে ফারজাদকে। সে খাবার মুখে নিয়ে কোলের ওপর খাতা রেখে কিসের হিসেব কষতে বসেছে। দই ও সফট ড্রিঙ্কস আনা হয়নি এখনো। ফারহানা বেগম বাবুর্চিদের কাছ থেকে কয়েক পিচ কষা মাংস এনে প্লেটে দিল ন। ফারিন চেঁচিয়ে ওঠে, আম্মা, এইটাকেই বলে সন্তান বৈষম্য? আপনাদের কোনো বিবেক আছে নাকি? ওই হারামজাদা করছেটা কি সকাল থেকে? আমি এই চুলার পাশে বসে বড়া ভাজার সাথে সাথে নিজেও ভাজা হয়ে যাচ্ছি, কই আমি তো এরকম খিচুড়ি মাংস অফার পাইলাম না। আসলে এই দেশ থেকে ছেলেমেয়ের প্রতি ভিন্ন দৃষ্টিকোণ কোনোদিন যাবে না। শেষের কথাটা ফারিনের ন্যাকা আর ঢঙ্গি কান্নার মতো শোনাল। তাতে উঠোনে উপস্থিত সকলে হো হো করে হেসে উঠল। ফারজাদ ও ফারিন পিঠাপিঠি হওয়ায় এদের দুজনের কোনোদিন বনিবনা হয় না। ফারজাদ হঠাৎই তার বিরল হাসিটা ঠোঁটে চেপে ভাব নেওয়ার ভঙ্গিতে কলার উঁচিয়ে চেয়ারে গা এলিয়ে বসল আরেকটু। তাতে সকলে আরও খানিকটা হেসে উঠল ফারিনের ওপর। ফারিন মুখ ফোলাতে গিয়ে নিজেও হেসে ওঠে ফিক করে। বরপক্ষের খাওয়া প্রায় শেষের দিকে। লাবণ্যর সাজও শেষ, শড়িটা পরানো হচ্ছে তাকে। দিজা চুপচাপ বসে আছে লাবণ্যর পাশেই। তার পাশে ইরফানের বোন ইমা সব স্বর্ণের গয়না ও বাড়ি থেকে আসা জিনিস বুঝিয়ে দিচ্ছে। ঘরে উপস্থিত সকলে আনবরত ঠাট্টাতামাশা করছে, তাতে দিজা তার বানোয়াট হাসিটা হাসছে মুহূর্তখানেকের জন্য। এরপর আনমনে উদাসী চোখে চেয়ে আছে লাবণ্যর দিকে। শাড়ি পরানো শেষ হলে লাবণ্যর মাথায় ঘোমটা লাগানোর মাধ্যমে তার প্রস্তুতি শেষ হল। কিছুক্ষণ বাদের ভিড় কমিয়ে ঘরে ঢুকলেন কাজী সাহেবকে সঙ্গে নিয়ে আজাদ সাহেব, লাবণ্যর বাবা, ফারজাদ, দিলরুবা, আফসানা বেগম, আমিনা বেগম সহ বাড়ির অভিভাবকেরা সকলেই। ফারজাদের গায়ে সাদা টি শার্ট। ছেলেটা সারাদিন গোসল করারও ফুরসত পায়নি। গলায় ঝুলছে লাল গামছা। তা দিয়ে ক্লান্ত মুখটা মুছে নিল। লাবণ্য কয়েক মুহূর্তের জন্য চোখ তুলে তাকায় ফারজাদের দিকে। হঠাৎই মনে হল শেষবারের মতো দেখছে ফারজাদকে সে। আসলেই তো, কিছুক্ষণের মধ্যে অন্য পুরুষের হালাল স্বীকৃত স্ত্রী হয়ে যাবে। তারপর কি আর কোনোদিন ফারজাদের দিকে প্রেমময় নজরে তাকানোর বৈধতা থাকবে? লাবণ্য দ্রুত চোখটা নামিয়ে নেয়। চোখ ভরে উঠেছে লোকে দেখে ফেলার ভয়ে। আজ সে এ বাড়ি থেকে 3 কথায় পর হয়ে যাবে। আর সকালে উঠে বড় মার হাতের 1 কাপ চা আর 2টো টোস্ট বিস্কুট খাওয়া হবে না। বিকেলে বড় আব্বার সঙ্গে পুকুর পাড়ে মাছের খাবার দিতে যাওয়া হবে না। ফারজাদের রুমটা সকাল সকাল উঠে গুছিয়ে রাখতে যাওয়া হবে না। আজ থেকে নতুন বাড়ি, নতুন সম্পর্ক, নতুন জীবনযাপন। এ বাড়ির অতিথি হতে আজ তাকে কবুল বলতে হবে। আফসানা বেগম ডুকরে কেঁদে উঠলেন। সকলের চোখের কোণি সজল জলে চিকচিক করে উঠেছে। লাবণ্য তো জোরে কাঁদতে পারে না। মেয়েটা মোটেই চিৎকার করে ব্যথা প্রকাশ করতে জানে না। আজও কেবল ঝর্ণার মতন জল গড়িয়ে পড়ল চোখ বেয়ে। দিজার চোখে পানি, তা লুকোতে সে এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎই চোখ পড়ল ভিড়ের এক কোণে একটা ছেলে একদৃষ্টে চেয়ে আছে দিজার দিকে। চট করে মস্তিষ্ক ধরে ফেলল, এটা ওয়াহিদ না? দিজা এলোমেলো দৃষ্টি সরিয়ে নিল। মেয়েদের জীবনটা বোধহয় এমনই, এর থেকে ওর হাতে স্থানান্তর হতে হতেই ফুরিয়ে যায়। আজ বাবার হাত থেকে স্বামীর হাতে যাচ্ছে। ঘরটা একটু ফাঁকা হয়ে গিল কাজী সাহেব বিয়ে পড়িয়ে বেরিয়ে যাওয়ার পর। দিজাও হঠাৎই উঠে চলে গেল সেখান থেকে। 2-1 জন মুরব্বি ও ছোট ছেলেমেয়েরা বসে আছে। অন্য সকলে আসছে যাচ্ছে। ফারজাদ বের হল না। লাবণ্যকে বিস্মিত করে পাশে এসে বসল আস্তে করে। লাবণ্য তাকায় না, নিজের বাঁ হাতের স্বর্ণের মোটা বালার দিকে তাকিয়ে আছে, যেটা ইরফানের বাড়ি থেকে দেওয়া হয়েছে।
ফারজাদ হঠাৎই বলে ওঠে, সুন্দর লাগছে তোকে দেখতে বউ সেজে। বুকের রক্ত ছলকে দেওয়া কথাখানি। লাবণ্য দম আটকে যায় এখানেই। কয়েক মুহূর্ত পরে দম ছাড়ল। তবে চোখ তুলে তাকালো না সে ফারজাদের দিকে। পারবে নাও? কষ্ট পেয়েছিস আমার থেকে? বোকার মতো প্রশ্ন করছি তাই না? তোরা অন্য কিছু আশা রাখিস কেন? আমি তো কষ্ট ছাড়া কিছু দেওয়ার সামর্থ্য রাখি না। সৃষ্টিকর্তা মানুষের কাছ থেকে এমন বহু জিনিস কেড়ে নেয় যা তাৎক্ষণিক খারাপ লাগলেও পরে বোঝা যায় এটাতে মঙ্গল ছিল। এর বদলে উত্তর কিছু দিয়েছেন রব। ইরফান তোর জীবনে সেই মঙ্গল যেটা তুই আমার মতো ফালতু লোকের পরিবর্তে পেয়েছিস। ইরফান ভালো, তুই কিছুদিন ওর সঙ্গে থাকলে বুঝতে পারবি আমার আর ওর পার্থক্যটা। হঠাৎই ফারজাদ একটু মলিন হাসল। তাকে দেখতে আর পাঁচটা মানুষের মতো আবেগী লাগল এক মুহূর্তের জন্য। হেসে বলল, আজ থেকে এ বাড়ির জ্ঞানী মেয়েটাকে হারিয়ে ফেললাম, যার সঙ্গে বেশ ভালোই কথা জমতো আমার। এ পর্যায়ে ঠোঁটটা ভেঙে এলো লাবণ্যর। নিয়ন্ত্রণ থাকছে না নিজের প্রতি। এ প্রেমের নয়, এই ব্যথা বুঝি মায়ার। চাচাতো ভাই নামক এই মুখোশধারী তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন পুরুষটির প্রতি ছোটবেলা থেকে জমে থাকা মায়ার বিচ্ছেদের ব্যথা। ফারজাদ আবার বলে, ভালো থাকবি তুই, লাবণ্য। আমার কামনা রইল। যেটুকু কষ্ট পেয়েছিস আমায় ঘিরে, তার কারণ যতটুকু আমি হিসেব করে ততটুকু ক্ষমা করে দিস। আমি তোদের সকলকে অনেক ভালোবাসি বোধ হয়, কিন্তু উইয়ে আমার স্বভাব। আচমকা লাবণ্য ফারজাদের বাহাতটা চেপে ধরল। ফারজাদ ছাড়াল না, কোনো প্রতিক্রিয়া দেখাল না। লাবণ্যর চোখের কাজল লেপটে ছড়িয়ে গেছে চোখের চারপাশে। ফুপিয়ে কাঁদছে মেয়েটা। ফারজাদ মৃদুহাস্য নজরে তাকায় সেদিকে। লাবণ্যকে বোধহয় প্রথম কাঁদতে দেখা গেল, আর তা দেখল ফারজাদ। এদের সম্পর্কটাই এমন। দুজনেই চাপা স্বভাবের, এজন্য এ দুজন দুজনের কাছে খোলা বইয়ের মতো ছিল। লাবণ্য কান্না মেশা স্বরে বলে, এসব কেন বলছেন ফারজাদ ভাই? লাবণ্যর সাধ্যি কোথায় ফারজাদকে অপরাধে বাঁধিয়ে রাখে। ফারজাদের অপরাধগুলো ধরা গেলে লাবণ্য তার প্রেমে পড়ত নাকি কোনকালে? আপনাকে আমি জানি, আর কেউ না বুঝুক আমি চিনি। আপনার আমার সম্পর্কের নাম নেই, এ এক আজব নীরব বন্ধন, যার কোনো পরিণতি নেই। পরিণতি এলে এ সম্পর্ক শেষ হয়ে যেত সেদিনই। পরিণতি হবে না, বিধায় চিরদিন আমি আপনি বেঁধে থাকব এই নাম না থাকা রহস্য সম্পর্কে। আমি নিজেও মাঝে মধ্যে বুঝি আপনার ওপর আমার এই অনুভূতি প্রেম বা ভালোবাসা নয়, এ হলো একে অপরকে বোঝা ও জানার মায়া। শুধুই অদমনীয় মায়া। ড্যাশ বাড়িটা শোকে ছেয়ে গেছে যেন। মেয়ের বিয়েতে মেয়ে বিদায়ের পরে এক পরিচিত দৃশ্য বটে। বাড়ির লক্ষ্মী বাড়ির বাইরে কদম রাখে সকলকে শূন্যতার হাহাকারে ডুবিয়ে। আফসানা বেগম যতটুকু কাহিল হয়ে পড়েছেন, ফারহানা কম নয়। বাড়িটা নিশ্চুপ, বাইরে কুয়াশায় ঢাকা। পুরুষেরা কাজবাজ সামলে, বাকি কাজ লোকের হাতে সঁপে এসে বিছানায় গা এলিয়েছে। ফারজাদ সেই সকালে খিচুড়ি খেয়েছিল, এরপর সারাদিন গোসল নেই, আরাম নেই, একনাগারে চারদিক সামলেছে। সারা শরীরে ধুলোবালি, খাবারের দাগ সঙ্গে ক্লান্তি। রাত ৮টার দিকে গোসল করে এসে খেতে বসল। ফিরোজা ফারজাদকে খেতে দিয়ে নিজেও খেতে বসে গেল পাশে। টুকটাক আলোচনা হল আগামীকাল ও বাড়ি যাওয়া নিয়ে। ফারজাদের রুমে যেতে লাবণ্যর রুমটা পার করতে হয়। ফারজাদ একবার তাকালো আজ রুমটার দিকে। এই ঘর জুড়ে থাকা মেয়েটা আজ অন্যের ঘরের ঘরণী হয়ে গেছে। হঠাৎই নজরে এলো রুমের বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে গ্রিল ধরে। দিজা। ফারজাদ ক্লান্ত শরীরটা নিয়ে নিজের কক্ষের দিকে এগিয়ে যায়। একটা লম্বা ঘুম দরকার। যা কাজ বাকি আছে পরে রাতে দেখা যাবে।
কাঁচা ফুলে সাজানো বাসরে বসে আছে লাবণ্য। রাত 12টার মতো বাজে। এখন ঘর ফাঁকা, তবে কিছুক্ষণ আগেও গিজগিজ করছিল লোকে ঘরটা। সকলে বউ দেখা পর্ব শেষ করে চলে গেছে। লাবণ্যর খুব হাসফাস লাগছে। কিছুক্ষণ পর ইরফান এলো ঘরে। লাবণ্য নিজের নখ খুঁটছে, মাথাটা ঝুঁকিয়ে রেখেছে নিচের দিকে। ইরফান দরজা বন্ধ করতে করতে বলল, লজ্জা পাচ্ছ নাকি? চা। এজন্যই চেয়েছিলাম বিয়েটা প্রেম করে করতে, যাতে বউ বাসর রাতে লজ্জা না পায়, বরং নিজেই ঝাঁপিয়ে পড়ে আমার ওপর। লাবণ্য চোখ তুলে তাকাল। লোকটার মুখে কি কিছুই বাধে না? ইরফান হাসতে হাসতে এসে বসল বিছানার ওপর। কি আশ্চর্য! লাবণ্যকে কি দেখতে জোকারের মতো লাগছে? লোকটা এত হাসছে কেন? লাবণ্য ভ্রু কুঁচকায়। ইরফান হঠাৎই একটু এগিয়ে বসল লাবণ্যর দিকে। লাবণ্য খুব করে চাইল একটু সরে যেতে, তবে আড়ষ্টতায় পারল না। ইরফান খুব নরম স্বরে বলতে লাগল, আমি স্বামী হিসেবে কেমন হব তার কোনো নিশ্চয়তা আজ তোমায় দেব না। তবে এত তাড়াতাড়ি তোমার স্বামী হয়ে ওঠার ইচ্ছে নেই। এটুকু বলে হঠাৎই ইরফানের ভঙ্গিমা বদলে ফুরফুরে হয়ে উঠল, দেখো, আমি স্বাধীনচেতা মানুষ। জীবনের সব ক্ষেত্রে এনজয় করার আছে আমার, বিয়ের ক্ষেত্রেও। তোমায় সঙ্গে দেখা হওয়ার পর সাধারণত যা করার ছিল তা হল প্রেম অথবা বন্ধুত্ব। অথচ তুমি সেসবের কোনোটাই করার মতো মেয়ে নও। এজন্যই তোমাকে সরাসরি আজীবনের জন্য নিজের করার ইচ্ছে মাথায় এলো। নয়তো তো আর তুমি নিজের আশেপাশে ঘেঁষতে দিতে না। আর সেই হিসেবে এখন সম্পূর্ণ রাইট আছে আমার তোমার পেছনে চিপকে থাকার। এবার বন্ধুত্ব অথবা প্রেম যেকোনোটাই করতে পারো। তারপর প্রেম করার স্বাদ মিটলে অথবা বন্ধু হয়ে চলতে চলতে ভালোবাসা হলে স্বামী স্ত্রী হব আমরা। ঠিক আছে? উঠে দাঁড়ালো শেরওয়ানির বোতাম খুলতে খুলতে বিরক্ত হয়ে বলল, এবার প্লিজ একটু সহজ হও, আমার সঙ্গে তোমার এই অপরিচিতর মতো আনুষ্ঠানিকতা ভালো লাগছে না। জোরে করে একবার হাসো তো। একদম যেন ঘরবাড়ি কেঁপে ওঠে, যেন সকলের মনে হয় পেতনি সরি জিন ভর করেছে। এখন মনে হচ্ছে কোনো বাকপ্রতিবন্ধী বিয়ে করে এনেছি। কথা বলো। শেষের কথাটা কপট ধমকে বলল ইরফান। লাবণ্য বুঝতে পারছে না এই পরিস্থিতিতে তার ঠিক কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত। হঠাৎই কেন জানি হেসে উঠল নিঃশব্দে ইরফানের কাণ্ড দেখে। ইরফান থেমে যায়, সেও হাসতে হাসতে কোনো মতো একটা টি শার্ট গায়ে চড়িয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট বক্স এনে লাবণ্যর সামনে রেখে নিজেও বসে পড়ল। সেটা খুলে একটা আংটি বের করল স্বর্ণের। লাবণ্যর দিকে আংটিটা পরানোর উদ্দেশ্যে এগিয়ে নিয়ে গিয়েও আবার থেমে গেল। বলল, নাও, এটা পরে নাও। ধরো, বন্ধুত্বের তোহফা এটা আমার পক্ষ থেকে। লোকটার কথাবার্তা খুব স্বাভাবিক, সাধারণ। এমনভাবে মুখে স্পষ্ট চঞ্চলতা বজায় রেখে কথা বলছে যেন বহুদিনের সঙ্গী তারা। লাবণ্য অদ্ভুত এক কাজ করে বসল। হাতটা বাড়িয়ে বলল, আপনিই পরিয়ে দিন। লোকটা হাসল একগাল। তাতেই বোঝা যায় নিজে হাতে আংটিটা পরানোতে কতটা আগ্রহী লোকটা। আর এজন্যই বোধহয় লাবণ্য মানুষটার সেই আগ্রহকে এড়িয়ে যেতে পারেনি। ইরফান উঠে দাঁড়িয়ে বলল, যাও এবার এসব ছালাকম্বল ঝেড়ে এসো। তোমাকে দেখে আমারই ভারী অস্বস্তি লাগছে। লাবণ্যর এবার খুব কৃতজ্ঞতা বোধ লাগল, এই লোকটার এই কথাটার জন্য লাবণ্যর যেন লোকটাকে ভালো লাগছে। উফ, এই মনখানেক ওজনের সাজ চাপিয়ে বসে আছে সেই কত ঘণ্টা ধরে। অথচ সকলে বলে দিয়েছে বরঘরে না আসা পর্যন্ত সাজ নষ্ট করা যাবে না। লাবণ্য কৃতজ্ঞতা চাপতে না পেরে মেকি করুণ এক হাসি দিয়ে নিজের আনন্দ বোঝাল। এ পর্যায়ে লাবণ্যর মুখভঙ্গি বেজায় হাস্যকর ছিল। ইরফান মুচকি হেসে লুটিয়ে পড়ল ফুল ছিটানো বিছানায়।
কিছুক্ষণ পর লাবণ্য চেঞ্জ করে এসে দাঁড়ালো একটু সংকোচের সাথে। চোখ বন্ধ অবস্থাতেই তা বুঝতে পারে ইরফান। এক লাফে উঠে দাঁড়াল। জিজ্ঞেস করল, ঘুমিয়ে পড়ো, ক্লান্ত তুমি? লাবণ্য দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে রইল। ইরফান তা দেখে ভ্রু কুঁচকায়, ভয় পাচ্ছ নাকি? নাটকের নায়িকাদের মতো বিছানা শেয়ার করাই সমস্যা থাকায় সোফায় ঘুমানোর পরিকল্পনা আছে? আমার রুমের সোফা ছোট, তুমি আটবে না। যদি ভাবো আমি গিয়ে শোব, তো তোমার অবগতির জন্য জানাই, আমি ওত ভালো না। তবে তুমি না চাইলে কিছুই হবে না, সেটুকু কন্ট্রোল আছে আমার। বলেই চোখ মারল ইরফান। লাবণ্য বোকার মতো দাঁড়িয়ে আছে, এবার মাথাটা নামিয়ে নিল। ইরফান একটু এগিয়ে এলো এবার। তার মুখের দুষ্টুমি ভাব কেটে গেছে, এবার স্বাভাবিক হয়ে বলল, খারাপ লাগবে এক বিছানায় ঘুমাতে? বুঝতে পারছি, হ্যাজিটেশন ফিল করছ। লাবণ্য এবার মুখ খুলল, কিছু বলেছি আমি? নিজেই বলে যাচ্ছেন কখন থেকে। আমি বলেছি আমার সমস্যা আছে? ইরফান এবার গম্ভীর স্বরে বলল, তাহলে সঙের মতো দাঁড়িয়ে আছো কেন? তোমার মুখের ভাব দেখে আমার নিজেরই গিল্টি ফিল হচ্ছে, যেন কোনো জবরদস্তি অশ্লীল আচরণ করে ফেলেছি। তুমি হয়তো ভয় পাচ্ছ আমায়। লাবণ্য এবার একটু লজ্জা পেল। ইরফান বলল, ঘুমাও, আই বারান্দায় যাব। নাকি যাবে তুমি? লাবণ্য তৎক্ষণাৎ উপরনীচ মাথা নাড়ে। ইরফান একটু অবাক হল, সে মোটেই আশা করেনি লাবণ্য বারান্দায় যেতে চাইবে। হালকা কুয়াশা ঢাকা রাত। দুজন মানবমানবী পাশাপাশি দাঁড়িয়ে এই শীতের রাতে নীরবে অন্ধকার বিলাস করছে। কেউ কোনো কথা বলছে না, কেবল চুপচাপ দাঁড়িয়ে ঝিঝি পোকার ডাক শুনছে। কারো মনোভাব কেউ বুঝে উঠছে না, হয়তো চেষ্টা করছে, তবে তা অন্তর্গত। লাবণ্যর মাঝে অদ্ভুত মিশ্র অনুভূতিরা তোলপাড় শুরু করেছে। জীবনের ধারাবাহিকতা এত জটিল কেন? জীবন কদমে কদমে বাজি পাল্টায়। গতকাল রাতে লাবণ্য চাপা কান্নায় ভেঙে পড়েছিল এ সময়ে। আজ সে সম্পূর্ণ নতুন জায়গা, নতুন একটা অদ্ভুত মানুষ, আর কিছু অদ্ভুত গুমোট ভাবনাদের নিয়ে সদ্য জড়িয়ে যাওয়ার মানুষটার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎই ইরফান উদাসী গলায় বলে উঠল, ঠান্ডা লাগছে তোমার, যাও লাগেজ থেকে নিজের গরম কাপড় বের করে নিয়ে এসো। এম ড্যাশ লাবণ্যর শ্বশুর বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সকলে। ফারজাদ গেছে গাড়ি ঠিক করতে। বেলা 11টা পেরিয়ে গেছে। দিল রুবা বেগম দিজাকে তাড়া দিল জলদি গোসল সেরে নিতে। আম্মুর দিকে শান্ত চোখে তাকায় দিজা। হঠাৎই দিল রুবা বেগম চোখটা সরু করে তাকালেন, কি হইছে তোর, দিজা? কয়েকদিন দেখতেছি অন্যরকম চলাফেরা করতেছিস। কি সমস্যা, তোর ভাবভঙ্গি তো ভালো দেখাইতেছে না। দিজা একটু থতমত খেয়ে গেল। যথেষ্ট বুদ্ধিমতী মহিলা দিল রুবা। তার কাছে যেনতেন ভাবে পার পাওয়া যাবে না। দিজা চট করে পরিস্থিতি পরিবর্তন করে নেয়। মুখটা গোমরা করে, লাবণ্য আপু চলে যাওয়ায় ভালো লাগতেছে না, আম্মু। দিজার ভঙ্গিমাটা নিখুঁত ছিল, বলতে হবে। দিল রুবা বেগম স্বাভাবিক হলেন। এ বাড়িতে একসঙ্গে মানুষ হয়েছে দুজন। খারাপ লাগাটা অস্বাভাবিক না। বললেন, কি পরে যাবি? দিজার খুব বলতে ইচ্ছে হয়, না গেলে হয় না, আম্মু। তবে সাহস হল না। দিজা কথা বলছে না দেখে হাতের শাড়িটা দিজার দিকে এগিয়ে দিয়ে বেশ কোমল স্বরে বললেন তিনি, এই শাড়িটা এবার চলে যাওয়ার আগে তোর আব্বু কিনে দিয়ে গেছিল। তোর তো খুব পছন্দের, এইটাই পর যা। দিজা একটু অবাক হল। সে সাজতেন খুব শৌখিন বলে আম্মুর কাছে খিস্তি জীবনে কম শোনেনি। আজ আম্মু নিজেই শাড়ি পরার কথা বলছে। দিল রুবা বেগম চলে গেলেন। দিজা বসে রইল ওভাবেই। একদম সাজতেন ইচ্ছে করছে না, আর না যেতে।
সে অবাক হয় নিজের মনোভাবের ওপর। সারাদিন ছটফট করে বেড়ানো দিজা কেমন নিস্তেজ, শান্ত হয়ে যাচ্ছে দিন দিন। কিছুক্ষণ পর দিলরুবা বেগম আবার এলেন। দিজা হুড়মুড়িয়ে উঠে দাঁড়াল। দিলরুবা বেগম ভ্রু কুঁচকে আছেন। তার মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে তিনি কিছু খেয়াল করছেন দিজার মাঝে। দিজা দ্রুত বলে ওঠে, যাচ্ছিলামই তো আমি, কিন্তু লাবণ্য আপুর বাথরুমে কে যেন ঢুকল। দিলরুবা বেগম তাকালেন একবার বাথরুমের দিকে। দিজা মনে মনে কষে নিজেকে দুইটা লাথি দেয়। বাথরুমের ছিটকিনি বাইরে থেকে লাগানো। দিজা ধরে পড়ে গিয়ে চোরের মতো হেসে উঠল, বলল, যায়নি এখনো, যাবে বলে গেল। বড় খালামণি যাবে। দিলরুবা বেগম গম্ভীর স্বরে বললেন, লাবণ্যর বাথরুমে তো পানিই নেই আজ 2 দিন। দিজার মুখটা ছোট হয়ে আসল, তবুও দৃঢ়তা বজায় রাখার চেষ্টা করল মেয়েটা। পারছে না, আম্মুর এই রূপ দেখলে খুব অপ্রস্তুত হয়ে সে। আম্মুর চোখ ফাঁকি দেওয়ার উপায় নেই। দিলরুবা বেগম ওভাবেই গুমোট স্বরে সরু চোখে বললেন, ফারজাদের বাথরুমে যা, ও নেই এখন। তাড়াতাড়ি বের হবি। দিজা ফারজাদের রুমে ঢুকল না। সম্ভব না, মনমস্তিষ্ক সঙ্গে শরীরও সায় দিচ্ছে না ওই রুমে যাওয়ার ব্যাপারে। সে 2 মামির বাথরুম চেক করল। সবগুলোতে লোকে ভর্তি। আত্মীয়স্বজন সব ঢুকেছে, সাথে সিরিয়ালে আছে আরও কিছু লোক। ফারহানা বেগম রূপা ও দিজাকে বললেন ফারজাদের বাথরুমে যেতে। কারণ যাই হোক ওই ঘরে কেউ যায়নি কোনোভাবেই। দিজা চোখটা চেপে বুঝে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আম্মুকে বোঝানোর উপায় নেই, কি করে বোঝাবে, কি বলবে, সব কথাই কি খুলে বলা যায় মানুষকে। দিজা ও রূপা একসঙ্গেই গোসল করছে। কিছু করার নেই, সময় স্বল্প, যখন তখন চলে আসবে কাঠখোট্টা লোকটা। এলোও তাই, কিছুক্ষণ কপাল জড়িয়ে চেয়ে রইল নিজের বাথরুমে দরজার দিকে ফারজাদ। দিজার কণ্ঠস্বর ভেসে আসছে। 2 যুবতী মেয়ে গোসল করছে, সেখানে এভাবে তার ঘরে থাকা বা তাদের এ মুহূর্তে তার উপস্থিতি জানান দেওয়া মোটেই ভালো দেখাবে না ব্যাপারটা। দুপক্ষের কাছেই ব্যাপারটা অকওয়ার্ড। ফারজাদের রাগ হল, আর কোনো বাথরুম পায়নি নাকি। কিছু না বলে চোখমুখ কুঁচকে বেরিয়ে গেল রুম থেকে। রূপা বেরিয়েছে আগেই। 2 মিনিট পর দিজা গোসল করে বেরিয়ে ঘর ফাঁকা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। শাড়িটা কোনোরকম গায়ে জড়িয়ে একদৌড়ে চলে যায় লাবণ্যর রুমে। বড় খালামণি শুয়ে আছেন রুমে, ওরা ঢুকে দরজা আটকাতে গেলে তিনি বেরিয়ে গেলেন, এরপর দরজা আটকে দিল রূপা। ক্ষণে ক্ষণে তার বুক কাঁপছে দিজার। কোনোভাবেই সে ফারজাদকে জানাতে চায় না সে তার রুমে এসেছিল। লাবণ্যর রুমে ঢুকে কিছুক্ষণ ওভাবেই থম মেরে বসে রইল শাড়িটা গায়ে পেঁচিয়ে। রূপার পোশাক পরা প্রায় শেষ। মনকে সে বোঝাতে চাইছে, একটু চঞ্চল হও, অন্তত আজকের জন্য হলেও। মন কথা শোনে না তো কারো, আবাধ্য মনের ওপর ক্ষোভ জমছে দিজার। মন না চাইলেও উঠে দাঁড়ালো শাড়ি পরার জন্য। শাড়ির কুচি বানানোর জন্য শাড়ির এক প্রান্ত ধরে ওভাবেই দাঁড়িয়ে রইল আয়নার সামনে। আয়নায় নিজের প্রতিবিম্বর দেখে একটু থামল সে, আনমনে তাকিয়ে রইল ওভাবেই। আনখেয়ালি হাতে কুচি করছে। এরই মাঝে বন্ধ দরজাটা খুলে রূপা কখন যে বেরিয়ে গেল, উদাসীনতায় সেদিকে মনোযোগ দিতে পারল না সে। মনটা বড় অচঞ্চল হয়ে আছে। নিস্তেজ মনমস্তিষ্ক আধ্যাত্মিক জগতে বিচরণ করছে যেন তার। হুট করে দরজা খুলে সেখানে প্রবেশ ঘটে লম্বা এক মানব মূর্তির। এটুকু আনমনা চোখে আয়নার ভেতরে দৃষ্টিগোচর হতেই মস্তিষ্কে প্রতিক্রিয়া সৃষ্টি হল দিজার। দ্রুত ওভাবেই ঘুরে দাঁড়াল তড়িৎ গতিতে। ফারজাদের মতো নির্জীব পুরুষটা আজ থমকে গেল আকস্মিক। মস্তিষ্কের অপ্রতিভ সারায় চেয়ে দেখল সামনের সদ্য যুবতী মেয়েটার তড়িঘড়ি শাড়ির কুচি গুজে বুকে আঁচল নেওয়া দৃশ্যটুকু। এরই মাঝে মুহূর্তের মাঝে তার নজরে এসেছে
যুবতী এক নারীর ব্লাউজের ওপরের উড্ডমায় ভাঁজটা। অনাবৃত পেট, খোলা গলা, গোটা অর্ধখোলা শাড়িতে একটা রূপমাধুরী। দিজা ততক্ষণে আড়ষ্টতায় ঘুরে দাঁড়িয়ে লজ্জায়, সংকোচে, চোখটা খিচে বন্ধ করে শাড়ি চেপে ধরে দাঁড়িয়ে আছে। ফারজাদ শুকনো একটা ঢোক গিলে দ্রুত চোখ ফিরিয়ে নেয়। পুরো ঘটনাটা ঘটতে স্বল্প কয়েক সেকেন্ডের বেশি লাগেনি। অথচ ফারজাদের বুক কাঁপছে, টিপটিপ করে অস্থির করে তুলছে। অপরাধবোধে পিষ্ট হচ্ছে মানসিকতা। অমনিই ঘুরে দাঁড়িয়ে বেরিয়ে গেল রুম থেকে। সে অল্প কিছুক্ষণ আগে নিজের বাথরুমে দেখে এসেছে দিজাকে। এরই মাঝে লাবণ্যর রুমের আলমারির ওপর থেকে লাবণ্যকে দেওয়ার জন্য কিনে রাখা নতুন কম্বলটা নিতে এসেছিল ফারজাদ। নিজের ওপর বেজায় রাগ হল ফারজাদের। চোখ বুজে ভারী শ্বাস ফেলল। হঠাৎই চোখের সামনে ভেসে উঠল কিছুক্ষণ আগের দৃশ্যটি। ফারজাদ দ্রুত চোখ খুলল। এলোমেলো দৃষ্টি ফেলল চারদিকে। মাথা ঝাড়া দিয়ে কপাল চেপে ধরল আঙুল দিয়ে। মস্তিষ্ক অবাঞ্ছিত ব্যাপার বেশি খেয়ালে রাখে, কি মুশকিল। দিজার বড় খালামণি দেখলেন ফারজাদ বেরিয়ে গেল রুম থেকে। তিনি গেলেন লাবণ্যর রুমের দিকে। ভেতরে ঢুকেই দেখলেন দিজা থমকে দাঁড়িয়ে আছে অর্ধপরিহিত শাড়ি শরীরে কোনোরকম পেঁচিয়ে। খালামণিকে দেখে দিজার বুকটা ছলকে ওঠে। তার চোখের দিকে তাকিয়ে আবারও অজানা শঙ্কায় বুকটা ধুক করে উঠল। সে ব্যস্ত হয়ে উঠল সাফাই গাইতে। খালামণির চোখে যে সন্নিগ্ধ অকথিত কটূক্তি তা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা কি করে বোঝাবে দিজা? খালামণি খুব একটা সুবিধার মানুষ নয়। বেশ কিছুদিন কেটে গেছে মাঝখানে। দিজার পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি। মেয়েটা পড়ালেখায় বেশ ব্যস্ত আজকাল। এমনটাই দেখতে পাওয়া যায় তাকে। সপ্তাহখানেক আগে 3 মাসের ছুটিতে দেশে ফিরেছেন দিজার বাবা হাবিবুর রহমান। তার সঙ্গে দিজার খুব একটা সখ্য নেই। ছোটবেলা থেকেই বাবাকে কাছে পেয়েছিল না দিজা, মামার বাড়িই তার সব। দুপুরের খাওয়াটা একসঙ্গে খেয়ে এসে নিজের ঘরে জানালার পাশে বসে আছে সে। সামনে বইখাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা বই তুলে কোলের ওপর রেখে চেয়ে রইল কিছুক্ষণ বইয়ের দিকে। উহু, মনোযোগ আসছে না। দিজা বেশ চুপচাপ হয়ে গেছে আজকাল। আগের মতো আর লাফালাফি বা চটপটে কথাবার্তা বলতে দেখা যায় না তাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো দিজা। জানালার ওপারেই দাদি কুমড়ো গাছ লাগিয়েছে। সেটা জানালার ধারে পোতা খুঁটি বেয়ে উপরে উঠে গেছে। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সেই গাছের দিকে বেখেয়ালি দৃষ্টিতে। খুব খালি খালি লাগছে বুকটা। না, ভেতরটা শুকিয়ে আসছে যেন পিপাসায়। জলের পিপাসা নয় বোধ হয়, এ পিপাসা আত্মার, এ পিপাসা মনের। পাশে পড়ে থাকা ফোনটা চট করে হাতে তুলে নিল দিজা। দুপুর 2:30টার মতো বাজে। ফোনে ভেসে থাকা নম্বরটার দিকে তাকিয়ে পেটে মোচড় দিচ্ছে, বুকটা টিপটিপ করছে কেন এত? আর একটু হলে তো বুক ফেটে যাবে, কি মুশকিল। দিজা নম্বরটা ডায়াল করে দম আটকে বসে রয়। সে জানে না রিসিভ হবে কি না, হলেও তারপর কি হবে। দিজা। ওপাশ থেকে সরাসরি এক ভরাট পুরুষালী গলা শোনা গেল। দিজা কথা হারিয়ে ফেলেছে। দম ছাড়ছে না তার। চোখটা বুজে নিল চেপে। এই কণ্ঠস্বর। গলা ভিজে এসেছে যেন দিজার, তাহলে কি সে এই পিপাসায় কাতর ছিল? ফারজাদ আবার বলল, কল করে চুপ করে থাকার মানে কি, দিজা? কিছু বলবি? চোখটা খুলল দিজা। কিছুক্ষণ ইতস্তত করে বলল, দুপুরের খাওয়া শেষ? না, শুরু করব। দিজা দ্রুত বলে ওঠে, ঠিক আছে, তাহলে খাও তুমি। খাবো, তুই বল। দিজা একটা ঢোক গিলল অস্বস্তিতে, কবে আসবেন আপনি? প্রশ্নটা চরম বোকার মতো করেছে মেয়েটা,
যেন ওকে অপেক্ষায় রেখে গেছে ফারজাদ। ভ্রুটা কুঁচকে ফেলে ফারজাদ সামান্য কিছুক্ষণ কেউই কোনো কথা বলল না। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে দিজাই বলল, একটা কথা বলার জন্য কল করেছি। শুনছি, বল। গতকাল অ্যাডমিট কার্ড আনতে গেছিলাম, সেখানে ওয়াহিদের সঙ্গে দেখা হয়েছিল। হুমম, তো? প্রায় দিনই বাড়ির সামনে দেখি এসে দাঁড়িয়ে থাকে। ফারজাদ দিজাকে অবাক করে দিয়ে ভারী গলায় হেসে ফেলল, তুইও যদি দেখতে না যাস তো ওর দাঁড়িয়ে থাকা দেখিস কিভাবে? দিজার মোটেই ভালো লাগল না কথাটা। তার আর এ ব্যাপারে কোনো কথা বলতে ইচ্ছে করল না, মনটা আরো ভার লাগছে। তবে কল কাটল না, ওভাবেই ধরে রাখল। ফারজাদের নিঃশ্বাসের আওয়াজ কি শুনতে পাওয়া যাচ্ছে? চোখটা বুঝতেই থুতনিটা ভেঙে আসল মেয়েটার। এই লোকটাকে সে দেখে না প্রায় 2 মাস হল। অথচ মায়া, টান, বুকের তীব্র উথালপাতাল অনুভূতি কিছুতেই ভাটা পড়েনি কেন? ফারজাদের চোখের ওপরের চটা ভ্রুটা খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগে দিজার। টের পেয়েছিল, অথচ এখন সেই ভালো লাগার একটা নাম দিয়েছে সে, তৃষ্ণা। অথচ যে সরোবরে সে ডুবেছে তার তরল বড় রুক্ষ, তপ্ত। এই তপ্ত সরোবরের জল পান করা দুঃসাধ্য। হঠাৎই ফোনের ওপাশে ফারজাদের আওয়াজে চোখ খুলল দিজা। পরীক্ষার প্রস্তুতি কেমন? ভালো, তবে কার সঙ্গে কথা বলতেছিস দিজা? দিজা চমকে উঠে তাকায়, ফোনটা কান থেকে বিদ্যুতের গতিতে নামিয়ে এক আঙুলে কোনোমতো ফোন কাটল দিজা। দিলরুবা চোখ ছোট ছোট করে সন্নিগ্ধ চোখে তাকিয়ে আছেন। একটা মেয়ের কাছে এরকম পরিস্থিতিতে মায়ের ওই সন্দিহান দৃষ্টি ঠিক কতটা আতঙ্কের তা দিজার বুকের আন্দোলনে খানিক টের পাওয়া যায় বোধ হয়। অথচ দিজার মাঝে মধ্যেই নিজেকে চালাক মনে হয় বেশ। সে নিজেকে ভালো অভিনেত্রী মনে করে বসে কখনো কখনো। তেমনি এখন পরিস্থিতি লুকিয়ে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দুলিয়ে মুখে বেশ বিরক্তি ফুটিয়ে বলল, উফ, এভাবে ভূতের মতন ঘরে আহো কেন? তোমার সাথে কথা বলছিলাম রুটিনের ব্যাপারে। অথচ মেয়েটা বোধহয় ভুলে গেছে তার চোখের পাপড়ি এখনো ভেজা। চোখের নিচের কালি দেখে সহজেই আন্দাজ করা যায় বহুরাত মেয়েটার চোখ খুলে কেটেছে। দিলরুবা বেগম গম্ভীর পায়ে হেঁটে এসে খপ করে ফোনটা কেড়ে নিলেন। হাতে নিয়ে স্ক্রিন অন করে দেখলেন লক করা। বললেন, তোমার সাথে কথা বলতেছিলি তো আমি আশা এরম কল কাটলি কেন? আরে, চমকি উঠেছি তোমার এভাবে আশায়, হাতের চাপে কেটে গেল কল। দিলরুবা বেগম কিছুক্ষণ চেয়ে রইলেন মেয়ের দিকে। দিজা ওই চোখে নজর মেলাতে পারে না। সে একবার তাকাচ্ছে আবার চোখ সরিয়ে নিচ্ছে। কিছুক্ষণ পর দিলরুবা বেগম ফোনটা ছুঁড়ে মারলেন বিছানায়, বললেন, ভালো করে পড়, পরীক্ষার আর 2 দিন আছে। ব্যাপারটা এত সহজে ছেড়ে দেওয়াটা ঠিক হজম হল না দিজার। বুকের কাঁপুনি থামছে না দিলরুবা বেগম চলে যাওয়ার পরেও। তার অজানা এক শঙ্কা হতে লাগল মনে। সেদিন খালামণি আম্মুকে কথাটা বলার পরেও আম্মু এখন অবধি নীরব। অবশ্য দিজার প্রতি নজরদারি বেড়েছে, বহু গুণে বেড়েছে। একটা মেয়ের অর্ধজড়িত শাড়ি পরা অবস্থায় একা রুম থেকে একটা ছেলে বেরিয়ে যাওয়া, গ্রাম বাংলায় ব্যাপারটাকে মোটেই সহজভাবে নেওয়া হয় না। তাদের কোনো সাফাইয়ের পাত্তা দেওয়া হয় না। যেমনটা দিজাকে কিছু জিজ্ঞেসই করা হয়নি আজ পর্যন্ত। অথচ দিজার জীবনধারা খানিক হলেও বদলেছে। অযথাই আম্মুর চোখে সারাক্ষণ সে তার প্রতি সন্দিহান, বাঁকা নজর টের পায়। সেও কিছু বলে না, আম্মুও না। দিলরুবা বড় আত্মসম্মানবোধ সম্পন্ন মহিলা। সম্মান জড়িত বিষয়ে তার কাছে প্রশ্রয় পাওয়ার চান্স নেই। আর হাবিবুর রহমান আগুনের দলা। আব্বুর যুক্তি ও মন মেজাজ দেখে দিজার মাঝে মধ্যে মনে হয় আজও তার আব্বু অশিক্ষিত আর কুসংস্কারের যুগের লোক।
কেমন যেন শাসিত দৃষ্টিভঙ্গি তার। যদিও দিজাকে তিনি কখনো কোনোরকম গালমন্দ করেননি, তবুও আব্বুর সঙ্গে সে সহজ হতে পারে না। মেয়েটা ওভাবেই থম মেরে বসে রইল। তার বুকটা এখনো মৃদু কাঁপছে বোধ হয়। ইস, জীবনটা কেমন ঘোলা ঘোলা লাগে আজকাল। দিন দিন চঞ্চলতা হারিয়ে যাচ্ছে তার জীবন থেকে। আচ্ছা, জীবন কি এরকমই? উত্তর নেই, কে দেবে উত্তর? অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে সে, তার আজকাল শুধু তাই মনে হয়। রাজারবাগে পুলিশ লাইনের জলাশয়, চারপাশটা নারিকেল গাছে ঘেরা। রাত 11টার মতো বাজছে। ফারজাদ হালকা কুয়াশার ভিড়ে আধো অন্ধকারে নিজের ঘড়িতে সময় দেখল। জ্যাকেট ভেদ করে প্রবেশ করা ঠান্ডায় মাঝে মধ্যেই গা শিউরে উঠছে। ফারজাদ তাকিয়ে রইল জলাশয়ের কালো পানির দিকে। বুক ফুলিয়ে বেশ দীর্ঘ একটা শ্বাস নিল। পানি থেকে চোখ তুলে শূন্যে তাকাল। তার ট্রেনিং শেষের দিকে। কদিন বাদেই ডিউটিতে জয়েন করবে সে। নিজের প্রতি অভিযোগ করতে বসে যায় সে। তার এই অন্তর্মুখী স্বভাব তাকে সকলের থেকে কত দূরে ঠেলে দিয়েছে। ঠেলে দিয়েছে বলতে সে চলে এসেছে। সে নিজেই মাঝে মধ্যে নিজের মানসিক হাবভাব বুঝতে পারে না। হঠাৎই দিজার কথা খেয়ালে এলো, সে স্পষ্ট শুনেছে ফুপুর গলার স্বর। তারপর পরই দিজা কল কেটেছে। ফারজাদ নিজের মনেই একবার উপহাসের হাসি হাসল। দিজার পাগলামি বাড়ছে, মেয়েটা সামনে বেশ বড়সড় ধাক্কা খেতে চলেছে। মেয়েটাকে আজও বোঝানো গেল না, ফারজাদ মৃত আত্মা। পড়ে আছে তাকে নিয়ে। আজ নিশ্চয়ই বাড়িতে একটা তামাশা হয়েছে। আর ঠিক কিভাবে বোঝালে বুঝবে পাগলিটা? ফারজাদ হা করে শ্বাস নিল। আঙুলের মাঝে ঘুরাতে থাকা সিগারেটটা ঠোঁটের ভাঁজে চেপে একটা দিয়াশলাই ঘষল ম্যাচ বক্সে। ঠোঁটের বিভাজন থেকে মুক্ত হয়ে উড়ে যাওয়া ধোয়ার কুণ্ডলিতে ফারজাদের ফেলে আসা কাল ভেসে ওঠে। ফারজাদের বয়স 18 চলছে। তখন মাধ্যমিকে সাফল্যের সঙ্গে ভালো ফলাফল করার পর ভাগ্যক্রমে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চান্স হয়ে গেল তার রাজুক কলেজে। গ্রামের এক রত্নই ছিল বটে ফারজাদ। তখন আসলাম সাহেব ও আফসানা বেগম ঢাকাতে থাকতেন। তাদের কাছে থেকেই পড়ালেখা চালিয়ে যেতে থাকল ফারজাদ। একাদশ শ্রেণীতে হাফ ইয়ারলি পরীক্ষার কয়েকদিন বাকি ফারজাদের। ক্লাসের শেষে ক্যাম্পাস থেকে বের না হয়ে মাঠের এক কোণে কয়েকটা বন্ধুসহ বসে আছে সে। তখনই হঠাৎ তাদের সামনে একটা মেয়ে এসে দাঁড়াল। মাথাটা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে। ফারজাদ দেখল একবার তাকিয়ে। মেয়েটা মিনমিনে স্বরে ডেকে ওঠে, ভাইয়া। গতকাল যে সাজেশন দিয়েছে ক্লাসে, আমি এসেছিলাম না জন্য পাইনি। ওগুলো দিতে পারবেন? ফারজাদ প্রথমত অবাক হল, সে কোনো মেয়ের কাছে সাজেশন না চেয়ে ওর কাছে কেন এসেছে। সেসব বাদ দিয়ে দুষ্টু হেসে ভ্রু উঁচিয়ে বলল, ভাইয়া। মেয়েটা তখনও সংকুচিত ভঙ্গিতে দাঁড়িয়ে হাতের আঙুল খুঁটছে। ফারজাদ মৃদুহাস্য নজরে একবার আপাদমস্তক দেখে নিল মেয়েটার। বিনুনি গাঁথা চুলটা কাঁধ ঘুরিয়ে সামনে এনে রাখা, চোখ ও কপালের ওপরে কিছু এলোমেলো চুল পড়ে আছে বিক্ষিপ্তভাবে। দ্বিধা আড়ষ্টতায় আধমরা হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি মাথা নিচু করে। ফারজাদের হাসি চওড়া হলো একটু। চট করে উঠে দাঁড়ালো মেয়েটির সামনে। তালগাছের মতো লম্বা ফারজাদের তুলনায় মেয়েটাকে নেহাত ছোট দেখতে লাগে। ফারজাদ ঘাড় নেড়ে বলে, তোমার হাইট অনুযায়ী অবশ্য আমায় ভাইয়া ডাকা ঠিকই আছে। পাশ থেকে বন্ধুরা সব হেসে উঠল সমস্বরে। ফারজাদ ওদের দিকে তাকিয়ে শার্টের ওপর পরে থাকা টাইটা টেনেটুনে আরেকটু ঢিলা করে মেয়েটাকে জিজ্ঞেস করল, কিসের সাজেশন লাগবে? কাল দিয়েছে যেগুলো। ফারজাদ কেমন করে যেন চেয়ে আছে মেয়েটার মুখের দিকে। সংকোচে বোধ হয়ে আসা ওই মুখে কিছু খুঁজছে বোধ হয়। ভ্রুটা সামান্য কুঁচকে বলল, দিয়েছে তো অনেকগুলোই। অত নেবে কিভাবে? বলেই ফারজাদ আবার অলস ভঙ্গিতে বসে পড়ল।
তাকিয়ে রইল মেয়েটার দিকে। মেয়েটা চোখ তুলে তাকায় এবার। ঘন পাপড়ি চোখের, দেখতে আফগানিস্তানিদের মতো লাগছে হুবহু। ফারজাদ কপাল জড়িয়ে চেয়ে রইল সেদিকে। মেয়েটা একটু ইতস্তত করে বলল, এখন তো অত লিখে নেওয়া সম্ভব না। আপনার নাম্বারটা দেবেন, বাড়ি গিয়ে আম্মুর ফোন থেকে ছবি নিয়ে নেব। ওরা সকলে একে অপরের দিকে তাকাচ্ছে। ফারজাদ কেবল একদৃষ্টে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মেয়েটির দিকে। আবার একবার চোখ ঘুরিয়ে মেয়েটিকে পরখ করে দেখল। জিজ্ঞেস করল, এখানকার স্থানীয়? মেয়েটা মাথা নেড়ে না বোঝায়। ফরজাদ আশেপাশে চোখ ঘুরায়। অনেককেই দেখা যাচ্ছে, কেউ দাঁড়িয়ে তো কেউ বসো আছে, কেউ হেঁটে বেরিয়ে যাচ্ছে। ফারজাদ সন্নিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করল, মেয়েদের কাছ থেকেও তো নিতে পারতে। আমার কাছেই কেন? কাউকে চিনি না আমি, তেমন পরিচয় নেই। আর ওদের দেখেও ভালো মনে হচ্ছে না মানে। ফারজাদ কথা কেড়ে নেয়, তো আমায় দেখে ভালো মনে হচ্ছে? মেয়েটাকে একটু অপ্রস্তুত দেখায়। ফারজাদ খুব মজা পাচ্ছে কেন জানি মেয়েটার এই অস্বচ্ছন্দ, জোরতা ভঙ্গিতে। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, নাম কি? মেয়েটা আস্তে করে বলল, ইভা। আর আপনার নাম? ফারজাদ চোখ বাঁকা করে দুপাশে ঘাড় ঘুরিয়ে তাকালো, বন্ধুদের উদ্দেশ্যে দাঁত চেপে বলল, ভাই, মেয়েটাকে বোঝা, আমি ওর সেই মিয়ার ব্যাচ। ভাইয়া, আপনি, আল্লাহর রহমতে কখন না জানি চাচা ডাকবে। সকলে মুখ চেপে হেসে উঠল। ফারজাদ সবকিছুকে এড়িয়ে ইভার দিকে তাকিয়ে কেবল বলল, আগামীকাল এখানে এসো, আজ আনিনি সাজেশনগুলো। কাল নিয়ে আসব, লিখে নিও। ইভা একটু থমকাল, আজব ছেলে। পরদিন কলেজ ছুটির পর ইভা পুরো ক্যাম্পাস খুব খুঁজল ফারজাদকে, অথচ দেখা পেল না। পরীক্ষার আর সপ্তাহখানেকও নেই। কখন সাজেশন নিবে, কবে পড়বে? ক্ষুণ্ণ মনে ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়ে খানিক দূর অগ্রসর হতেই সামনে এলো ফারজাদের দুই বন্ধু মাহদি ও নাহিদ। ওরা একটু হাঁপাচ্ছে, সাথে চোখে মুখেও বিরক্তি। ওর হাতে একটা খাতা ধরিয়ে দিয়ে বলল, নাও তোমার সাজেশন। কালকে অক্ষত অবস্থায় ফেরত দেবে, মনে থাকে যেন। ইভা অবাক হয়, অক্ষত অবস্থায়? কেন, সে কি খাতাটার সঙ্গে মারামারি করবে নাকি? তখনই মনে পড়ল ফারজাদের কথা, অদ্ভুত ছেলে। কাল বলল, খাতা দেবে, আজ দেখা নেই। কৌতূহল মেটাতে জিজ্ঞেস করল, আচ্ছা, এই খাতাটা কার? মাহদি এমনিতেই চরম দুষ্টু। ও দুষ্টু একটা হাসি দিয়ে বলল, কেন? তার ছাড়া আর কারো খাতা নেবে না নাকি? হু। ইভা হকচকাল, একটু অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকাল। মাহদি আর নাহিদ ওকে রেখেই দৌড়ে যায় গেইটের বাইরে কলেজের পেছনের দিকটায়। ফারজাদ দাঁড়িয়ে কোকের ক্যান খুলছে। পেছনে থেকে নাহিদ গিয়ে পিঠে একটা চাপড় মেরে বলল, মামা, তোমার ঘাড়ে জিন আছে এইটাতে সন্দেহ নাই। কখন কি করছ, নিজে বুঝোছ তো আবার। ফারজাদ ক্যানে কয়েকটা চুমুক দিয়ে রিল্যাক্সলি খানিকটা কোক খেয়ে নিয়ে মাহদির দিকে ক্যানটা প্রায় ছুড়ে দিয়ে বলল, মেয়েদের আশেপাশে খুব যেতে নেই। ওরা সস্তা ভাবে, সাথে হ্যাংলাও। ও আমার মূল্যবান। মেয়েটাই তোর কাছে এসেছিল, আবার নম্বরও চেয়েছে। আমার তো মনে হচ্ছে তোর ওপর পিছলে গেছে, মামা। ফারজাদের কপাল সবসময় কুঁচকেই থাকে, এবার মুখটা বিকৃত করে বলল, পিছলে গেছে, টেনে তোলো। মানবিকতা কাজে লাগা। মামা, এই সুযোগ হতছাড়া করবি তুই? ফারজাদ নাহিদের হাত থেকে ক্যানটা কেড়ে নিল, তাচ্ছিল্য হেসে বলল, এটা সুযোগ? তুই আমার বন্ধু মানুষ, তোকে দিয়ে দিল কাজে লাগা। মাহদি হেয়ালি করে, তালা খুলতে সঠিক চাবির প্রয়োজন। অন্য চাবি দিয়ে শত ঘুরালেও কাজ হবে না। তিন বন্ধু এবার সশব্দে হেসে উঠল হেলেদুলে। ওরা জানে, ফারজাদ চরম সুফি টাইপের লোক। কারো গা ঘেঁষার মধ্যে নেই।
এই নেহাত এক মজাই কেবল। ফারজাদ জীবনেও মাখামাখি সম্পর্কে, তাও আবার এই বয়সে জোড়াবে না, শুধু বন্ধুত্বও না। পরদিন ইভা এলো ওদের সামনে। ফারজাদ মনোযোগ সহকারে খাতায় লিখছে মাঠের এক কোণে বসে। মেয়েটা এসে দাঁড়িয়েছে, তা সে টের পেয়ে আর চোখে দেখেছে, অথচ চোখ তুলে তাকাল না। ইভা আজ চরম কৌতূহলের সাথে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ফারজাদকে। তা লক্ষ্য করে মাহদি, নাহিদ হাসছে একাধারে। একসময় ইভা খাতা এগিয়ে দিয়ে বলল, তোমার খাতা। ফারজাদ মাথা তুলে তাকায়। যাক, খানিক মতিগতি হয়েছে মেয়েটার, তুমি বলছে। ফারজাদ মৃদু মাথা নেড়ে খাতাটা নিয়ে পাশে রেখে দিয়ে আবার মনোযোগ দিল নিজের কাজে। ইভার আগ্রহ ও কৌতূহল বাড়ছে ফারজাদকে নিয়ে। সে নিজে নম্বর দিতে চেয়েছে, ছেলেটা নেয়নি, নিজের নাম বলেনি, গতকাল দেখা করেনি। আর প্রথমবার তাও বেশ কয়েকটা কথা বলেছিল। আজ ঠিকঠাক তাকাচ্ছেও না। ইভা জোরতা কাটিয়ে চটপটে গলায় বলল, বসবো এখানে? ফারজাদ ভ্রু কুঁচকে তাকালো একবার ইভার মুখের দিকে, আবার নিজের পাশে ফাঁকা জায়গায় তাকিয়ে ঘাড় নেড়ে ইশারা করল বসতে। মেয়েটা মনোযোগ সহকারে দেখছে ফারজাদের লেখালেখি। সে অদ্ভুত এক টান অনুভব করছে ছেলেটার প্রতি। হঠাৎই মনে হচ্ছে ছেলেটা সবার থেকে আলাদা। নিজে থেকে আগ্রহ কেন নেই তার ইভার সঙ্গে আলাপ করতে? এই বিষয়টা ইভাকে যেমন বিব্রত করছে, তেমন টানছে। সে দেখল ফারজাদ নোট করছে, তবুও জিজ্ঞেস করল, নোট তৈরি করছ? ফারজাদ মাথা নেড়ে অস্পষ্ট উচ্চারণ করল, হু। ইভা কথা খুঁজে পায় না আর। সে এদিক ওদিক তাকাচ্ছে এলোমেলো চোখ ফেলে। কিছুটা সময় ফারজাদ নিজেই জিজ্ঞেস করল, কিছু বলবে নাকি? বলেই সে তাকালো ইভার দিকে। চোখাচোখি হয় দুজনের। ইভা চট করে চোখ নামাল। ফারজাদ হেসে ফেলে নিঃশব্দে। গত পরশু মেয়েটাকে দেখার পর থেকে তার মনে হচ্ছে, মেয়েদের চোরা, নাজুক নজর বেশ আকর্ষণীয় এক বিষয়বস্তু, নাকি শুধু এই মেয়েটারই। আসলেই ইভার চোখের পাপড়ি জোড়া সুন্দর। ফারজাদ যে কয়বারই তাকিয়েছে মুহূর্তের জন্য হলেও আটকে গেছে। ইভা বেশ ইতস্তত করে কিছুক্ষণ পর বলল, ফ্রেন্ড হবে আমার? ফারজাদ বিশেষ অবাক হল না, মেয়েটা আর সবাইকে রেখে ওর ফ্রেন্ড হতে চাইছে। এরকমটা হয়েছে বরাবরই ওর সঙ্গে। হয়তো ওর নিজেকে গুটিয়ে চলা স্বভাবের জন্যই মানুষ আগ্রহী হয় ওর মাঝে। ফারজাদ জিজ্ঞেস করল, ঢাকাতে তো নিজস্ব বাসা না, কোথা থেকে এসেছ? বাবা বড় পুলিশ কর্মকর্তা। ঢাকাতে বদলি হয়েছে, এজন্যই এখন আপাতত ঢাকাতে আছি। আর তুমি? ফারজাদ বুঝল, এজন্যই মেয়েটা সবার সঙ্গে স্বাভাবিকভাবে মিশতে পারছে না। ছোট থেকে এভাবে জায়গা বদলে মানুষ, আর পুলিশের ছেলেমেয়েদের জীবনযাত্রা এমনিতেই একটু একঘরে টাইপের হয়। তবে এবারের কথাটা ইভা তুলনামূলক চটচটে কণ্ঠে বলেছে। ফারজাদ দেখল, মেয়েটা সহজ হচ্ছে ওর সঙ্গে। বলল, আমি কুমিল্লা থেকে এসেছি, চাচার বাসায় থেকে কলেজ করছি। তোমার নাম তো বললে না এখনো? ও পপস। বলিনি না? ফারজাদ ইয়াজরান খান। ইভার মুখের ভঙ্গি দেখে মনে হল তার খুব পছন্দ হয়েছে নামটা। প্রসন্ন চিত্তে মেয়েটা হাসল। ফারজাদের আচমকা মনে হয় মেয়েটা সুন্দর, খুব সুন্দর, আদুরে। ফারজাদ যখন অন্যদিকে তাকাচ্ছে, ইভা ওকে দেখছে, এটা বুঝতে পেরে ফারজাদ বারবার ইভার দিকে ফিরে তাকিয়ে ওকে বিব্রত করছে। এই মেয়েটা খুব অপ্রস্তুত হচ্ছে, ফারজাদের মজা লাগছে খুব। মাহদি আর নাহিদ ওদিকে স্ট্যাচুর মতো বসে আছে। তারা কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছে না আপাতত। হঠাৎই ইভা হুড়মুড়িয়ে উঠে দাঁড়াল। তাকে বিক্ষিপ্ত দেখায়, ছটফটে হাতে ব্যাগটা মাটি থেকে তুলে কাঁধে তুলে সবকিছুকে অগ্রাহ্য করে দৌড়ে গেল সামনের দিকে। ফারজাদ ভ্রু কুঁচকে ওর যাওয়ার দিক অনুসরণ করে তাকায়। দেখল,
একটা পুলিশ এসে মাঠের মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। ইভা গিয়ে দাঁড়ালো তার সামনে। ইভাকে সঙ্গে নিয়ে চলে যায় লোকটা। নাহিদ এবার ফারজাদকে ধাক্কা দিল, কিরে, এইডা তোর হবু শ্বশুর আব্বা নাকি মামা? ফারজাদ ওকে একটা থাবর মেরে গম্ভীর মুখে তাকালো। ওই লোকটাকে দেখে তোর মনে হলো যে এরকম কলেজ পড়ুয়া একটা মেয়ে থাকতে পারে তার? নাহিদ মাথা চুলকায় বোকার মতো। মাহদি বলল, আরে শুনলি না, বড় পুলিশ অফিসার ওর বাপ। এইটা হয়তো কনস্টেবল হবে, বড় স্যারের মেয়েকে নিতে এসেছে। জানিস তো এদের সব জায়গায় নিরাপত্তা। ফারজাদ খাতা ব্যাগে ঢুকাচ্ছে। হঠাৎ কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতে মাহদি ফারজাদকে ডেকে বলল, ভাই, এসব আহ্লাদি মেয়েদের সাথে প্রেম করলে ফাঁসবি মামা। এরা বন্দি পাখির মতো একা একা জীবনযাপন করতে করতে অসামাজিক আর মানবিকতাহীন হয়ে পড়ে। এই মেয়েটা যদিও আলাদা, তবে এরা কিন্তু খুব রুলসের মধ্যে চলে, বলতে পারিস রোবট টাইপের। মেয়েটাকে দেখেছিস আর পেছনে ফিরে দেখল না তোকে? মনে হয় বাপকে খুব ভয় পায়। ফারজাদ বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো ব্যাগ নিয়ে। মুখ বিকৃত করে বলল, তো এসব পুঁথি আমায় শোনাচ্ছিস কোনো দুঃখে? মাহদি দুষ্টু হেসে নাহিদের দিকে তাকিয়ে বলল, না, বলছি আর কি। গরিবের কথা পুরাতন হলে মনে পড়ে। ফারজাদ মৃদু একটা লাথি দিল ওর পায়ে, বলল, সর শালা, তোর নতুন পুরাতন কথা রাখো। বৌমা অপেক্ষা করবে, আমার যাওয়া লাগবে। এরপর থেকে ইভার সাথে ফরজাদের অদ্ভুত এক সম্পর্ক গড়ে উঠল। শুরুটা ইভা করেছিল নিজে যেচে পড়ে। নিঃসঙ্গ জীবনে হয়তো বিরক্ত হয়ে মেয়েটা ফারজাদকে বেছে নিল কলেজের সময়টুকু কোনো এক অদ্ভুত সুন্দর ছেলের সাথে লুকোচুরি খেলে সুন্দর সময় কাটানোর জন্য। প্রতিদিন ছুটির পর যতটুকু সময় ইভার গাড়ি না আসত সে চলে যেত ফারজাদের কাছে। ফারজাদের থেকে নম্বর নিল। ইভা মাঝে মধ্যে কল দিতে দিতে একসময় নিয়মিত কর্ম হয়ে দাঁড়াল। ফরজাদ বদলায় তার নিত্যদিনের রুটিন। এই ফারজাদকে আজকাল খুব হাসতে দেখা যায়। পড়ালেখা থেকে দূরত্ব বাড়তে থাকল তার। বিকেল হলে প্রাইভেট পড়তে যাওয়ার সময়টুকু সে কাটাত ইভাদের বাড়ির গলির আশেপাশে ঘুরে ফিরে। বারান্দায় এসে কখন ইভা দাঁড়াবে সেই জন্য ওদের কলোনির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ফারজাদকে। যখন দুজনেই ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে, ফারজাদের পড়ার ঘাটতি পড়ে গেছে এর মাঝে হুহুদ। বাংলাদেশের র্যাঙ্কিংয়ে সেরা কলেজগুলোর মাঝে একটাতে পড়ে ফারজাদ, অথচ তার আপাত পড়ালেখার মান তার সহপাঠীদের তুলনায় অনেক পিছিয়ে। তবে ফারজাদ চাইলেও আর আগের মতো পড়ালেখায় মনোযোগী হতে পারে না। নিজেকে বাহানা দিতে শিখলে মানুষের আর কারো আশকারার প্রয়োজন হয় না। তখন সে নিজেই নিজের সর্বোচ্চ সাফল্য অথবা ধ্বংস হয়ে দেখা দেয়। ফারজাদের এই নিজেকে দেওয়া বাহানা তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা ভাবার ফুরসত পায় না আজকাল। পড়তে বসলেই উড়ু উড়ু মন বাহানা বানায়, আরে সে যা ব্রিলিয়ান্ট, এই পড়াগুলো পরীক্ষার আগেই করে ফেলতে পারবে। এখনও যথেষ্ট সময় আছে হাতে। ফোন হাতে নিয়ে বারান্দায় পায়চারি করতে করতেই কেটে যায় ঘন্টার পর ঘন্টা। ইভাকে যখন তখন কল দেওয়া যায় না। মেয়েটা কল দিল তবেই সে কল ব্যাক করে কথা বলতে পারে। ইভা আজকাল আবদার করে তার কাছে। একসাথে সময় কাটানোর ব্যবস্থাপনার বুদ্ধিগুলোও তারই। কলেজের সময়টুকু তারা দুজনে বের হয়ে যায় ঘুরতে। ইভা অবাক চোখে চেয়ে দেখে শহর বাজার, ফুসকার স্টল, মেলায় চুড়ির দোকানগুলো, অথবা পার্কের এক কোণে বসে মাঝে মধ্যে বাদাম খাওয়া। ফারজাদ তো মুখে প্রকাশ করতে পারে না তার অনুভূতি, তবে মনের আনন্দে তার জোয়ার আসে যখন ইভার চোখমুখে সে উপচে পড়া খুশি দেখে। ইভা হাঁটতে হাঁটতে কখনো নির্জন রাস্তা পেলে ফারজাদের হাতের মাঝে নিজের আঙুল গুজে দেয়। ফারজাদ কেন জানি মানা করতে পারে না, বরং আবেশে চোখটা বুজে বুক ফুলিয়ে একটা শ্বাস নেয়। কোথাও সে আটকে যাচ্ছে এই মেয়েতে, জঘন্য অভ্যাসে পরিণত হয়েছে মেয়েটা।
যা তাকে তার জাগতিক চিন্তাভাবনা, নিজের পথচলা, ক্যারিয়ার, নিজস্ব স্বভাব সবকিছু থেকে দূরে এনে ফেলেছে। কেটে যাচ্ছে দিন। তাদের এই সম্পর্কের বছর পার হয়ে গেছে। আর 2 মাস বাদে ফাইনাল পরীক্ষা। অথচ ফারজাদ দিন দিন মগ্ন হয়ে যাচ্ছে এই মেয়েটার মাঝে। ইভা মাঝে মধ্যে অনেক কিছুই বোঝায় বলে, অথচ ফারজাদ নিজেকে মেলে ধরতে পারে না। সে কতদিন কতভাবে প্রস্তুতি নিয়ে যায় ইভার সামনে, অথচ সামনে গেলেই জিহ্বায় আটকে যায়। মেয়েটা মিষ্টি, খুব কোমল, আর ভয়টা তার একটু বেশিই নিজের পরিবারকে নিয়ে। ফারজাদ যদিও কখনোই কোনো ব্যাপারে চাপ সৃষ্টি করা অথবা জোরপূর্বক সম্পর্কে কোনোরকম মাখামাখি বিষয় উপস্থাপন করে না। এমনকি ছেলেটা আজ অবধি সরাসরি প্রপোজটাও করতে পারেনি। ইভা প্রায় প্রস্তুতি নিয়ে আসে আজ হয়তো ফারজাদ তাকে বন্ধু থেকে প্রেমিকা বানানোর প্রস্তাব দেবে। যদিও ইভা বন্ধুত্বের হাত বাড়ানোর থেকে সম্পর্ক শুরু হলেও তার মাঝে বন্ধুত্বের চেয়ে প্রেমময় টানটাই বেশি ছিল। সবচেয়ে বেশি ভালো লাগে ফারজাদের স্বভাবগুলো ইভার। নিজে থেকে কখনো কাছে ঘেঁষার চেষ্টা করে না ছেলেটা। ইভাই বরং 2-1 হাত অথবা বাহু চেপে ধরেছে ফারজাদের। ফারজাদের ভাবার সময় নেই নিজের ক্যারিয়ার নিয়ে। সবসময় ইভার সঙ্গে কাটানো মুহূর্ত, ইভাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার মাঝে কেটে যাচ্ছে সময়। ফারজাদ অবাক হয়, দিন যাচ্ছে, সে বড় হচ্ছে, আর ভেতরে একটা সঙ্গীর চাহিদা অদম্যভাবে বাড়ছে তার মাঝে। আর সেই সঙ্গীকে কল্পনা করলেই সামনে ভেসে ওঠে ইভার সরল, ভয়াতুর, চোরা চোখের নাজুক মুখটা। ইভার বিড়ালের ন্যায় ঘন পাপড়ি মেলানো চোখের পাতাটা। সেদিন মেয়েটা বায়না করল, উত্তরাতে মেলা বসেছে, তারা যাবে। এইচএসসির প্রস্তুতি ব্যাচে একই কোচিংয়ে ভর্তি হয়েছে তারা। কোচিংয়ের সময়টা মেরে দিয়ে ইভাকে নিয়ে গেছিল ফারজাদ। অথচ হাতে টাকা না থাকায় কিছুই কিনে দিতে পারেনি। এই ব্যাপারে সে যেমন লজ্জিত, তেমনই দুঃখিত। আজকাল মেয়েটাকে তার উপহার দিতে ইচ্ছে করে, তারপর তাকিয়ে দেখতে ইচ্ছে করে ইভার খুশি হওয়া হাস্যোজ্জ্বল চেহারাটা। হঠাৎই 1 মাসে সে এক প্রাইভেটের টাকা মেরে দিল। যাবে না আর পরবর্তীতে সেই প্রাইভেটে কোনোদিন। প্রবল আত্মমর্যাদাবোধ সম্পন্ন ছেলেটা হুট করে এই ছোট কাজটা করে বসল। মনের মধ্যে খচখচ করছে, খুব অস্থির লাগছে। তবুও পরের দিন কলেজে ওভাবেই টাকাগুলো নিয়ে ইভার সামনে গিয়ে দাঁড়াল। আবেগ ঘিরে ধরল 19 বছর বয়সী যুবক ফারজাদকে। ভুলে গেল আপাতত নিজের করা ছোট কাজটা। তারা দুজন মেলাতে যায়। ফারজাদ ঘুরে ঘুরে ইভাকে ফুসকা খাওয়ায়, চুড়ি কিনে দিল, সাথে কয়েকটা চুলে ক্লিপ, আংটি প্রভৃতি ছোটখাটো অনেক জিনিস। শেষ অবধি হাতে 2টো সাদা ও গোলাপি রঙা হাওয়াই মিঠাই জোর করে কিনে দেয় ফারজাদ। ইভা ভয় পাচ্ছে সে এসব রাখবে কোথায়। তবুও ফারজাদের জোড়াজুড়িতে নিল। ফারজাদ আশ্বাস দিল, ছোট ছোট জিনিসগুলো তুমি আজই নিতে পারবে, বাকিগুলো আমার কাছে থাকবে, দিনে দিনে নিয়ে যাবে। কলেজের শেষ পিরিয়ড চলছে। দুজনে কলেজে ফিরে গেইটের সামনে এসে হঠাৎই ইভার মুখের রংচং উড়ে বিবর্ণ হয়ে গেল। গেইটের সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। চলবে।